ওদের বাড়িতে প্রত্যেক রাতে ছাদে কেউ দৌড়তো, সেটা সবাই শুনতে পেত, ছেলেটা শুনতে পেত, ছেলেটা পেত না। মরা বিড়াল, পায়রা, এই ধরনের জীবজন্তু মরা ছাদে পড়ে থাকতো। কোনো একটা জানোয়ার ছিল, তো পায়রা ফায়রা পাখি কিছু একটা ছিল, তাই করে কলা মোটকে ছাড়াচ্ছে। মরা কাক, ঠিক আছে, সেটাকে এরকম করে নখ দিয়ে তার রক্ত বার করছে। হরর মাইন্ডসের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। শুক্রবারের রাত 9টা বেজে গেছে আর আমাদের চ্যানেলেও পডকাস্ট চলে এসছে। ইভান, কেমন আছো? একদম খুব সুন্দর। আমরা মোটামুটি, এটা তোমার সাথে আমার ফার্স্ট এপিসোড, তো মোটামুটি আমরা যারা হরর জনারে আছে, যারা ফেমাস, তাদেরকে খাবলে খাবলে ধরে ধরে আনছি। সেটা তো তুমি বলছো, দর্শক তো জানে। যাই হোক, তো তাদের খাবলে খাবলে আনছি। লোকে যদি বলে যে রিচ বাড়ানোর জন্য করছে, হ্যাঁ তাই করছে, ঠিক আছে, বেশ বন্ধু বন্ধুকে রাখবে, বন্ধু তো এর জন্যই যে এই সময় ইউজ করতে হবে, তো এটা দরকার ঠিক সময়। যাই হোক, আজকে তুমি বলছিলে একটা ব্ল্যাক ম্যাজিক বা এই টাইপের ঘটনা শোনাবে, যেটা খুবই ভয়ানক। হ্যাঁ, মানে দেখ, ঘটনা মানেই ভয়ানক হবে, কিছু করার নেই, ঠিক আছে, মানে সবাই ঘটনা বলতে বললে ভয়ানক ঘটনাই বলবে। হ্যাঁ, মানে এটাই আমাদের মানে ভূতের মানে গল্প যারা বলি তাদের প্রথম মানে একটা কথা থাকে যে আজকে আমি যেটা শোনাবো খুব হাড় হিম করা একটা ভয়ানক ঘটনা শোনাতে চলেছি। ভয়ের হলো কি না হলো সেটা অডিয়েন্স বিচার করে নেবে। হ্যাঁ, তো ঘটনাটা সত্যি খুব মানে আমার মানে চেনা পরিচিত একজনের থেকে আমি শুনেছিলাম বলতে পারিস, বা তাদেরকে আমি দেখেও ছিলাম। ঘটনাটা বলতে গেলে প্রথমে তাদের আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের বাড়ির বর্ণনাটা একবার দিতে হবে। তাই বাড়িটা ওরা খুব অদ্ভুতভাবে বানানো আর কি। বাড়িটা প্রচণ্ড বাস্তুদোষ আছে বাড়িটার মধ্যে। যেমন এগুলো তুইও জানবি, বা যারা পডকাস্টের নিয়মিত শ্রোতা তারাও এগুলো জানবে, যে বাড়ির ঈশান কোণে বাথরুম থাকতে নেই। এবং সবথেকে এটা ছিল হচ্ছে বাড়ির জাস্ট ঢুকেই একদম ডিরেক্ট বাথরুমটা দেখা যেত আর কি। মানে ঢোকার মুখ থেকে এন্ট্রান্স থেকে ডিরেক্ট সরাসরি বাথরুম দেখা যেত। তো এটা খুব খারাপ বলেই আমি 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 শুনেছি, বা আমি জানি বলুন, আমি শুনেছি। কারণ যে বিষয়ে মানে ইমেন্স নলেজ নেই, তন্ত্র মন্ত্র সেসব নিয়ে কমেন্ট না করাই ভালো। আমি এটা আমার শোনা এবং অনেকেই বলেছে। তো যাই হোক, ওই বাড়িটার মধ্যে ওরকম ব্যাপার ছিল। এবং বাড়িটা খুব মানে কী বলতো, খুব একান একটা জায়গায় বাড়িটা, মানে যে খুব যানজটের মধ্যে এমন বাড়ি নয়। এবং বাড়িতে নিচের তলায় তোর ঢুকেই নিচের যে ঘরটা, তারপরে ওই দিক থেকে সিঁড়ি উঠে যাচ্ছে, নিচের তলায় ভাড়াটিয়ারা থাকতো, আর ওপর তলায় এর পরিবার থাকতো, মানে যে ওনার ল্যান্ড ওনার বা হাউস ওনার, যে তার পরিবার থাকতো। হাউস ওনারের পরিবার বলতে হাউস ওনারের খুব ছোট পরিবার ছিল, মানে তিনি, তার ওয়াইফ আর ছেলে। তো এই যে নিচের তলায় যে ভাড়াটিয়া, তার সাথে মোটামুটি ক্যাচার লেগে থাকতো, তারা ভাড়া দিতে যেত না ঠিকঠাকভাবে। মানে এই ভাড়াটিয়াটা ছিল হচ্ছে তার দাদুর আমলের ভাড়াটিয়া, মানে যার ঘটনা বলছি তার দাদুর আমলে, মানে হাউস ওনারের বাবার সময়কার ভাড়াটিয়া। মানে তার বাবাকে ভাড়া দিয়েছিল, যে এখন বর্তমানে রয়েছে, এখন আর নেই, এখন সব হয়ে গেছে, বাট তার বাবার সেখান থেকে ভাড়া থাকতো। এবার কী হয়েছে, এইগুলো এটা একটা আইনি বিষয়। আমি বলি যে যেহেতু আমার আরেকটা পেশা, আমি আইনজীবী, তো সেক্ষেত্রে থেকে এটা একটা ব্যাপার যে যদি তার সঙ্গে ভাড়াটি এগ্রিমেন্ট হয়, বা কোনো ভাড়াটি যদি দিনের পর দিন, মানে সম্ভবত 13 বছর না 14 বছর তোমাকে ভাড়া না দিয়ে কাটিয়ে দেয়, তখন তার কিন্তু সত্ত্ব জন্মে যায়, আর তুমি ভাড়াটিয়াকে সহজে উচ্ছেদ করতে পারবে না। তুমি যদি এখন লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট করো, এখন যেটা হচ্ছে, সেক্ষেত্রে তুমি তাকে নোটিশ দিয়ে তুমি তাকে তুলতে পারো। বাট যখন আগে রেন্ট এগ্রিমেন্ট হতো, অ্যাপার্টমেন্ট অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট যেটা আমাদের ছিল, ভাড়াটিয়া যে আইন, সেই ভাড়াটিয়া আইন অনুযায়ী ভাড়াটিয়াকে উচ্ছেদ করাটা খুব কঠিন ব্যাপার ছিল। যারা প্রবলেম ফেস করেছে ভাড়াটিয়া নিয়ে, তারা জানে সেটা। এবার ভাড়াটিয়াটা টেন্ডেন্সি খুব একটা ভালো ছিল না, প্রথম থেকেই মন মানসিকতা কখনোই ভালো ছিল না, খিরিমিরি লেগে থাকতো। তাও এরা চেষ্টা করতো মানিয়ে নিয়ে থাকার, মানে যাতে ঠিকঠাকভাবে থাকা যায়, যাতে একসাথে মিলেমিশে তারা থাকতে পারে। তো ঘটনাটা মানে এই ধর বাড়ির ডেসক্রিপশন, এই ধর পরিবারের ডেসক্রিপশন, ঘটনাটা বেশ মানে কী বলবো, মানে খুব গা গোলানো টাইপের একটা ঘটনা, মানে ভীষণ গা গোলানো টাইপের একটা ঘটনা।
প্রথম ছেলেটা যখন পড়াফড়া শেষ করলো, তারপর ছেলেটার বিয়ে হলো। আর ভাড়াটিয়ায় থাকতো হচ্ছে এই ভাড়াটিয়ার ওয়াইফ, ভাড়াটিয়ার এক ছেলে আর এক মেয়ে। তো আর বাড়ির মালিকের হচ্ছে বাড়ির মালিক নিজে, বাড়ির মালিকের ওয়াইফ আর বাড়ির মালিকের ছেলে। তো ছেলেটার বিয়ে হলো, রীতিমতো ধুমধাম করেই বিয়ে হয়। তখন সবাই মিলেমিশে, ভাড়াটিয়ার সবাই মিলেমিশে হয়ে যায় সব কিছু। আবার যেহেতু অনেক পুরোনো দিনের একটা টানের ব্যাপার থাকে, বিয়ে টিয়ে হয় এবং বেশ কয়েকদিন সুখে সংসার করা শুরু করে। সংসার সুখের হয়। মেয়েটি ভীষণ ভালো এবং আমি তাকে দেখেছি এবং খুব সুশ্রী, খুব গুণবতী একজন মহিলা, খুব ভালো। তো যে দাদাটার কথা বলছি, বা সেই দাদাটার যখন বিয়ে হয়ে যায়, তারপর থেকে বেশ কয়েক মাস সব ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা নেই। তো ঘটনার সূত্রপাত হলো যে ওরা দুজন যখন মানে একসাথে থাকতো, তখন লক্ষ্য করতো যে ওদের মনে হতো হয়তো কেউ ওদের গতিবিধি লক্ষ্য করছে, কেউ হয়তো ওদের দেখছে। হয় এটা অনেকেই মানে বা অনেকেই জানে, যদি নিজের সিক্স সেন্স কাজ করে যে কেউ দেখছে মনে হয়, তো সত্যি কিছু একটা হয় সেই সময়। এবং এটা খুব কমন ফ্যাক্ট, এই দেখার বিষয়টা, এবং এটা অনেকের সাথেই ঘটে। তো তাদের মনে হতে থাকে কেউ যেন তাকে দেখছে, তাদেরকে নজর রাখছে, তাদের গতিবিধি পরখ করছে। তো এটা বেশ মাসখানেক ধরে এরকম চলছে। মানে তারা একে অপরের সঙ্গে যখন মিলনে লিপ্ত হতে পারছে না, তখন মনে হচ্ছে হয়তো কেউ বাইরে দাঁড়িয়ে আছে, কেউ হয়তো তাদের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, ব্যাঘাত করছে। সংসারী জীবনে এরকম হঠাৎ করে ব্যাঘাত করা শুরু হয়েছে। ওদের বাড়িতে এরকম ওরা করতো, বিড়াল পুষতো। তো এই ঘটনা ঘটার সময় হঠাৎ একদিন ওদের বাড়িতে 3-4টে বিড়াল ছিল। প্রথম একদিন অবশ্যই একটা বিড়াল মারা গেল। এবং মারা গেল মানে কি, মানে মুখ থেকে রক্ত উঠে মারা গেল। বিড়ালের মুখ থেকে রক্ত? হ্যাঁ, খুব ব্যাপার, মানে ওই বমি করতে ব্লাড বেরিয়ে মারা গেল। তো বিড়াল মরা বাড়িতে খুব অশুভ একটা ব্যাপার, সবাই জানি আমরা। তো তারপর থেকে এরকম যে বাকি বিড়ালগুলো ছিল, সেগুলো এক এক করে সব মারা গেল প্রথমে, খুব অদ্ভুতভাবে। এবং মানে রিজন নেই কোনো। আজকে এখানে আছে, তো পরের দিন দেখছে যে রাস্তায় মরে পড়ে আছে, কখনো দেখছে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে, সুইসাইড করেছে। কারণ এটা আমি জানি না ওটা কতজন লোকজন জানে, মানে বিড়াল কুকুরের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি চলে। আচ্ছা। কুকুর বিড়াল এরাও কিন্তু সুইসাইড করে, আত্মহত্যা করে। এরকম আমি দেখেছি কেস, কুকুরের ক্ষেত্রেও দেখেছি। একই জায়গায় থাকতে ঝাঁপ দিয়ে দিয়েছে, আত্মহত্যা করেছে। তো বিড়ালের ক্ষেত্রে এই ব্যাপারটা মানে ঘটলো পরপর বিভিন্নভাবে, বিভিন্ন মানে ব্যাখ্যাতীতভাবে। তো এবার তারপর যেটা হলো সেটা হচ্ছে যে ওদের বাড়িতে মানে একে অপরের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হতে শুরু করলো। 4 জনের মধ্যে কেউ কাউকে সহ্য করতে পারছে না, এবং ছেলেটা ম্যাক্সিমাম সময় বাড়ির বাইরে কাটাতে লাগলো, বাড়ি থেকে বেরিয়ে যেত, উদ্ভ্রান্তের মতো তার অবস্থা হয়ে গিয়েছিল। এবং বউটার মতো রাত্রেবেলা শুয়ে সে গোঙাতো, তার গোঙানি হতো রাত্রেবেলা। এবং আরও যেটা অদ্ভুত বিষয়, যেটা খুব বাজে হওয়া শুরু করলো, যে হঠাৎ করেই প্রত্যেক রাতে তাদের বাড়ি মানে সকালে উঠে দেখতো প্রত্যেক রাতেই বা একটা করে ওরা কোনো মরা জন্তুর লাশ আবিষ্কার করতে শুরু করলো। আচ্ছা। মরা পাখি, মরা কুকুর, মরা বিড়াল, পায়রা, এই ধরনের জীবজন্তু মরা ছাদে পড়ে থাকতো। এবার সন্ধ্যাবেলা তারা ঝাঁটফাট দিয়ে বেরিয়ে আসতো, সকালে উঠে গিয়ে দেখছে এরকম ব্যাপার, এবং এটা কন্টিনিউয়াসলি চলা শুরু করলো। এবং সেই বাড়িতে অশান্তি। এই অশান্তিটার কারণেও মানে নিজেদের মধ্যে কোনো বনিবনা খুঁজে পাচ্ছে না যে কী করে ঘটনাটা ঘটছে, কোনো মিলমিশ খুঁজে পাচ্ছে না। এবং তার কয়েকদিন পর থেকে হঠাৎ করে ছেলেটার বিয়ে হলো, নিজের বউকে মারধর শুরু করলো। কথায় কথায় বউয়ের গায়ে হাত তুলত, কোনো একটা কথা বললো, চট থাপ্পড় মেরে দিল। এবং ওর নিজের মধ্যে ছিল না, চুল ফুল বড় হয়ে গিয়ে ভীষণ রকমভাবে একটা বাজে একটা পরিস্থিতি তার তৈরি হয়েছিল।
এবার দেখ, শিক্ষিত পরিবার, বিজ্ঞান মনস্ক পরিবার যা হয়, তারা সব কিছুকে কুসংস্কারই মনে করে। অনেকে বলেছিল যে ছেলের হয়তো কেউ ওষুধ করেছে বা কোনো কিছু করেছে, দেখাও তোমাদের বাড়িটা কোনো গণ্ডগোল আছে, কিছু করতো না। তো যেটা হলো, তারপর থেকে ওদের বাড়িতে প্রত্যেক রাতে ছাদে কেউ দৌড়তো, সেটা সবাই শুনতে পেত, ছেলেটা শুনতে পেত না। ছেলেটা পেত না, সেটা তো বুঝতে পারতো না, ভাবের জগৎ। ওরা ভেবেছিল পুরো একদম মানে ও যে পজেসড ছিল পুরোপুরি, সেটাও বুঝতে পারতো না, সেটা কখনো করতো না, পেতো না এসব। তার স্ত্রী একদিন এরকম বাথরুমে স্নান করছে এবং তার স্বামীর গলা করে তাই কেউ বাইরে থেকে ডাকছে যে কি গো, বাইরে এসো, কথা আছে। আর সে ভাবছে যে সে তো দরজা দিয়ে ঢুকেছিল ভিতরে, এবং অ্যাটাচ বাথরুম আর কি, ঘরের সঙ্গেই। এবার সে বাইরে বেরিয়েছে, দেখছে ঘরে কেউ নেই, অথচ এরকমই। তারপর কিছুক্ষণ পরে তার স্বামী আসে, মানে তুমি ডাকছিলে? বলছে কে ডাকছিল? কেউ ডাকেনি। কোথায় রেখেছি? কখনোই ডাকিনি। তো সব ঠিকঠাক এরকমভাবে মানে খুব মানে এরকম ধোঁয়াশার মধ্যে কাটছিল ব্যাপারটা। এবারে ওই বাড়াবাড়িটা শুরু হলো সেই ছাদের কেসটা। হঠাৎ তার সন্ধ্যাবেলার পর থেকে শুধু ছাদের মধ্যে কেউ হাঁটাহাঁটি করছে, কেউ লাফাচ্ছে ধূপধাপ করে, কেউ দৌড়ে বেড়াচ্ছে। এবার একদিন তাদের পাশের বাড়ি এক প্রতিবেশী বললো, আচ্ছা তোমাদের বাড়িতে সারা রাত ছাদে কেউ হাঁটে? কে যায় ছাদে? কে বাবু যায়, বাবান যায়, কে যায়? বলছে কেউ যায় না তো ছাদে রাত্রিবেলা। তাহলে ছাদে একজন তোমাদের বাড়িতে কেউ হাঁটে রাত্রিবেলা, আমরা দেখেছি। বলছে আমরাও তো ছাদে আওয়াজ পাই, কিন্তু আমরা গিয়ে দেখেছি, কিছু দেখতে পাইনি, ছাদে কোনো কিছু করতে পারিনি, বিষয়টা কি কিছু বুঝতে পারছি না। তখন ওকে বলে যে তোমরা একটা কাজ করো, তোমরা তান্ত্রিক ফান্ত্রিক দেখাও। তো তারা রাজি হয় না, না না ওসব কোনো কিছু হয় না, ওসব কোনো কিছু, কোনো বিষয়বস্তু কিছু হয় না, তান্ত্রিক ফান্ত্রিক দেখিয়ে কোনো লাভ নেই। এবং দিন দিন কিন্তু এই ছেলেটি মানে অনিদ্রা, নিজের খাওয়া দাওয়া নেই, নোংরা থাকতো, হ্যাঁ, চুল দাড়ি উস্কো হয়ে গেছিলো, এবং একটা সুখের পরিবার পুরো চোখের সামনে মানে কেউ অনেক ঘেটে গিয়েছিল, পুরো তছনছ টাইপের একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তো সব থেকে একটা ভয়ের ঘটনা হলো, একদিন মাঝরাতে, সেদিনকে ভেবেছিল হয়তো ভোর হয়ে গেছে, লোকটার যে ওয়াইফ, লোকটার যে স্ত্রী, সে একদিন মাঝরাতে এরকম ছাদে আওয়াজ শোনে, খুব মানে ধূপধাপ আওয়াজ হচ্ছে, এবং সেই রাতে তার কী হয়েছিল সেটা জানি না, বা সেও জানে না। সে তার মনে হয় একবার ছাদে যাবে, আচ্ছা, একবার গিয়ে দেখবে। এবং ও ছাদে যখন আস্তে আস্তে যায়, দেখছে যে ছাদের কোনায় উঠেছে, উঠেই মানে প্রথমেই খুব ভয় পেয়ে গেছে। দেখে ছাদের কোনায় মানে উবু হয়ে কেউ যেন, অনেক অন্ধকারে দেখছে, উবু হয়ে কেউ যেন বসে বসে কিছু একটা করছে, এবং পিছন ফিরে উবু হয়ে বসে আছে, ও দেখতে পাচ্ছে, অভাবটা খুব বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, নর্মাল একদম, কোনো ওই চুল উঠছে ফুটছে এরকম ব্যাপার না, নর্মাল একদম বসে আছে উবু হয়ে, কিছু একটা করছে পিছন দিকে ঘুরে। তখনও ভয়ও পাচ্ছে, বাট এগিয়ে গেছে যে কী গো, কী করছো তুমি, কে? সাড়া নেই। কী হলো শুনতে পাচ্ছ না? 2-3 বার ডেকেছে, তারপরে সাড়া দেয়নি। তাকিয়েছে, যে তাকিয়ে মানে ও যা দেখলো, মানে ও দেখছে ও নিজে বসে, মানে ও নিজেকে দেখছে, নিজেকে দেখছে মানে নিজের মতন কাউ, মানে নিজের মতন এক্স্যাক্টলি দেখতে, মানে বউটা যেন নিজে বসে, মানে একটা ওই মরা কাক, ঠিক আছে, সেটাকে এরকম করে নখ দিয়ে তার রক্ত বার করছে, ও নিজেকে দেখছে, ঠিক আছে, দেখছে ও নিজে এটা করছে, এবং ও চিৎকার করে ওখানেই সেন্সলেস হয়ে যায়। চিৎকার ফিৎকার শুনে নিচ থেকে লোকজন আসে, এবং এসে দিদিভাইকে তখন তোলে ওখান থেকে, কিন্তু ওই মরা কাকটা ওখানে ছিল, মরা কাকটা ওখানে পড়েছিল। এটা প্রথম দিন। ভাব মানে এটা কতটা ক্রিপি একটা বিষয়। ধর আমি একটা জায়গায় গেলাম, গিয়ে আমি একটা অবয়বকে দেখছি, সেটা একটা ভয়। আমি দেখছি আমি নিজের মতন, আমার একদম এক্স্যাক্টলি আমার নিজের মতন, কোনো কেউ ফ্যাকাশে মুখে কোনো যদি একটা কোনো পশু দিয়ে যদি রক্ত এরকম করে বার করে চিড়ে চিড়ে, তো সেটা কতটা ক্রিপি হতে পারে।
এবং উনি যে দেখেছেন মানে উনি একদম স্পষ্ট দেখেছেন। পরবর্তীকালে যখন ঘটনাটা আমি এইগুলো যখন শুনেছি তখন খুব একদম মানে ট্রমাটাইজ অবস্থাতেও শুনেছি। আমি আগেও যা শুনেছি আমি এখনও একই শুনি তার মুখ থেকে। তো নিজেকে দেখে ভয় পাওয়াটা সব থেকে আমার মনে হয়েছে খুব ক্রিপি। ধর আজ যদি আমি এখানে বসেছি, পাশে দিয়ে দেখি যে আবার একটা আমি বসে আছি, সেটা সব থেকে বেশি অবস্থা খারাপ হয়ে যায়, ফাটবে ভাই। ঠিক আছে, এরকম কথা বলতে গেলে ভাই এরকম বিরাট জোরে ফাট। তো ওই ঘটনার পর খুব অসুস্থ হয়ে পড়ে, ধুম জ্বর, এবং ডাক্তার দেখানো হচ্ছে, জ্বর ছাড়ছে না, কোনো ডাক্তার ভর্তির কোনো ওষুধ কাজ করছে না। আর এদিকে তখন ওই ছেলেটি তখন বাড়ির বাইরে 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 চলে যাচ্ছে, বাড়িতে তাকে টেকানো যাচ্ছে না, সে বাড়িতে থাকছে না। বাড়িতে এলেই ঝামেলা, অশান্তি, মার দাঙ্গা, জিনিস ভাঙচুর, এই সেই করছে, বেরিয়ে যাচ্ছে। তো আর এদিকে বউটা এরকম ধুম জ্বর। এবার যখন এরকম ও শুয়ে থাকতো মানে এমন হলো, তারপরে এমন হলো ছেলেটা রাতেও বাড়ি ফিরছে না, বউটা একা আছে ঘরে। তো মনে হতো যখন ও শুয়ে আছে তখন মনে হতো ওর সারা শরীর কেউ শুঁকছে, সারা শরীরে কেউ ঘ্রাণ নিচ্ছে। এবং ও যখন ঘুমোতে যাবে তখন হয়তো কেউ ওর পিঠে একটা ঠান্ডা হাত রাখছে, ওর ঘুম ভেঙে যাচ্ছে। কেউ হয়তো ওর গলায় হাত রাখছে, ঘুম ভেঙে যাচ্ছে। এবং এই ঘটনাটা প্রায় টানা চলতে থাকে, এবং রোজ রোজ রাতে। একদিন হলে না ভুল মনের ভুল, 2-3 দিনের মনের ভুল, বা 3 নম্বর দিন থেকে আর সেই ঘটনা মনের ভুল থাকে না। তো এই ঘটনাটা চলতেই থাকে। এবং অদ্ভুতভাবে যেটা হয় যে ওনার মধ্যে, ওই স্ত্রীর মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসা শুরু হয়। এবং খাবার দাবার, সে যে যা খাবার খেত তার থেকে বেশি খাবার খাওয়া শুরু করত। যে বউ কিছু খেত না, সে হঠাৎ করে গাদা গাদা ভাত খেত, এক গাদা ভাত খেত। সন্ধ্যাবেলা হলে ছাদে চলে যেত, রেলিংয়ে পা ঝুলিয়ে বসে থাকতো। ছাদের যে একটি কার্নিশ হয় না, ওই কার্নিশে গিয়েও পা ঝুলিয়ে বসে থাকতো। মানে যে কখনো এই সমস্ত কিছু করেনি কোনোদিনও, কোনো তার মধ্যে কোনো এসব আনন্যাচারাল বিষয়বস্তু ছিল না। তো এইগুলো দেখে সত্যিবার তারা একটু ভয়ই পায়, যেগুলো কি ঘটছে। হ্যাঁ, এবং বাড়িতে ধরো এরকম মাংস রেখেছে এক বাটি, পরের মুহূর্তে দেখছে সেই মাংসটা নেই। তো রাত্রে খাবে বলে বার করে রেখেছে, সে মাংসটা আর নেই। রান্না করার আগে কাঁচা কোথায় চলে গেছে। মাছ রেখেছে, মাছ নেই। বাড়িতে আমিষ খাবার রাখাই যাচ্ছে না, মানে যাই রাখছে তাই শেষ হয়ে যাচ্ছে। এবার যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই কয়েকদিনের পরে ওনার যে শাশুড়ি, মানে স্ত্রী, ওনার যে মানে ছেলেটার যে মা, তো তার অভ্যেস ছিল ভোরবেলা ঘুম থেকে উঠে 4-5 সময়, কারণ সেই সব সময় ভোরবেলা উঠতো, উঠে ঝাঁটফাট দেয়, যেরকম বাড়ির মায়েরা হয় আর কি। তো সেদিকে ভোরবেলা থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, 3টে বাজে। এবার 3টে যখন বাজে, আর সব উঠোন ফুটন ঝাঁট দিয়ে এবার ছাদে গেছে। ছাদে গিয়ে দরজা ফরজা খুললো, ছাদের দরজা খোলা, ছাদের দরজাটা খোলা, দরজাটা খুললো। এবং তখন ও বুঝতে পারেনি যে অত তাড়াতাড়ি উঠে পড়েছে, তখন হয়তো 3:30 বাজে, ম্যাক্স 4টেও বাজে। তো গিয়ে 3:30-4টে যাওয়ার একটা টাইম হবে আর কি, মানে ভোরের আলো তখনও ফোটেনি। জাস্ট দরজাটা খুলেছে এবং খুলে দেখছে যে একজন ওই সেম কেউ উবু হয়ে বসে কিছুটা করছে, এবং সে যখন কাছে গেল, গিয়ে দেখতে পাচ্ছে যে তার বৌমা, হ্যাঁ, তার বৌমা বসে একটা মানে কোনো মরা একটা কোনো একটা জানোয়ার ছিল, হয়তো পায়রা পাখি কিছু একটা ছিল, তার করে গলা মোটকে ছাড়াচ্ছে তার বৌমা। ওটা দেখে উনি চিৎকার করে ওঠার বৌমাকে ডাকে, এবং বৌমা তখন, হ্যাঁ কী হয়েছে, সেন্সে আসে, কে বলছে আমি এখানে কীভাবে এলাম। পরে যেটা আমি শুনেছিলাম, অ্যাকচুয়ালি দেখো এখানে আমি যদি ইন্টারলিঙ্ক করি, তার কয়েক রাত আগে যখন বৌমা ছাদে উঠেছিল, যখন ও কি দেখেছিল, ও নিজেকে দেখেছিল, ওটা ওকে ইঙ্গিত দিয়েছিল ওর পজিশন হবে, ওর যে পজেসড হবে ওটা বুঝতে পারেনি তখন। ও অ্যাকচুয়ালি ওকে ওর নিজের পজিশনটা দেখিয়ে দেওয়া হয়েছে, তুমি এবার তোমাকে পজেস করা হবে, তুমি এটাই করবে। এবারে ওই যেটা পরবর্তীকালে জানা হয়েছে যে মাংস, যে পশু পাখি মরা যেগুলো ছিল, সেই মরা পশু পাখিগুলোকে নিয়ে ও আর কি মানে মৃত আত্মাদের
সামান করতো ওখানে, ওই আত্মা আরও আত্মাকে ডাকতো আর কি। পরবর্তী কথা পরে আরও বলছি, এখন এত স্পয়লার দিচ্ছি না। তো তারপর থেকে বউটার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, রক্ত বমি করতো, হ্যাঁ, যা খেতো তাই বমি করে উড়ে দিত। নিরামিষ রান্না হওয়া শুরু হলো বাড়িতে, নিরামিষ খেলেই বমি করে দিত। এবং ওর যেহেতু গোপাল ভক্ত ছিল, তো ওই মানে ঠাকুরের প্রসাদ করে খাওয়াতো মানে শাশুড়িটা বৌমাকে। ছেলে খেত, ছেলের কিছু চক্ষু হয়েছিল না, ছেলে আসতো নিজের মতন খেত, বেরিয়ে যেত। তো তারপর এরকম বৌমাটাকে এরকমভাবে খাওয়াতো, প্রসাদ খাওয়াতো, বমি করে দিত, বমি করে দিত, রাখতে পারতো না। এবং তার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, চোখ ফ্যাকাশে হয়ে যায়, এরকম রোগা হয়ে যায় পুরোপুরি। তো সেই সময় মানে ওই সময় ওরা পুরোপুরি যখন এরকম ভেঙে পড়েছিল, তার সঙ্গে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। রান্নাঘরে বাসন পড়ে যাচ্ছে, রাত্রেবেলা কোথাও কিছু নেই, ঝনঝন করে রান্নাঘরে সব বাসন পড়ে গেল। ঘরের দরজায় ধপ করে কেউ ধাক্কা দিচ্ছে, কিন্তু কেউ কোথাও নেই, কোথাও কারোর চিহ্ন মাত্র নেই। এবং এই সময় কিন্তু ভাড়াটিয়াদের সাথে আর কোনো ঝামেলা হয়, ভাড়াটিয়ারা খুব ভালো ভাড়াটিয়ারা তখন। হ্যাঁ, এটা তো হচ্ছে, কি করা যায়, কিছু তো একটা করতে হবে। তো এরকম করে এক সন্ধান পেয়ে, এক তান্ত্রিকের সন্ধান পায়। তো তান্ত্রিকের কাছে যায়, লিটারেলি সবাই যেমন যায় নিজের বিপদ আপদ নিয়ে বা নিজের কোনো প্রবলেম নিয়ে যখন যায়, তো তান্ত্রিকের কাছে যায়, গিয়ে বলে। তান্ত্রিক যিনি ছিলেন তিনি সঙ্গে সঙ্গেই বললো যে তোদের প্রেত চালনা করা হয়েছে তোদের নামে, আর তোর ছেলেকে কেউ মানে ঘরে যাতে না থাকে সেই জন্যে উচ্চারণ করেছে, কেউ ঘরে যাতে না, ওর মন যাতে না টেকে। উচ্চারণ মানে কি, উচ্ছেদ করে দেওয়া কোথাও থেকে, ফ্যামিলি থেকে বার করে দেওয়া। কে করবে? তো বললো ঠিক আছে, আগে তোর ছেলেকে নিয়ে, তোর বৌমাকে সহজে ছাড়ানো যাবে না, তো ছেলেকে নিয়ে যায়। এবং ওই প্রসেস হয়, ওই ওষুধ ফষুধ করার প্রসেস হয়, মানে যারা জানে। তো ওরকম ওখানে বসিয়ে একটা মাটির বসায় পেটের মধ্যে, এবং ওই নাভি থেকে একদলা কালো চুল আর কিছু মাটি উঠে আসে। মানে যারা এরকম ওষুধ তোলা দেখেছে তারা জানে, এরকম পেটে বসায়, বসে ঘোরায়, মানে খালি জিনিস বসায়, বসে সেটা ঘুরিয়ে তারপর নাভি থেকে এরকম তুলে আনে। হ্যাঁ, এরকম মাটির চুল বলছে, এরকম মাটির এতে করে এরকম চুল, মাটির ডালা এইসব তার পেট থেকে বেরোয়। এবং যখন হয় তারপরে সে পুরো সেন্সলেস হয়ে যায়। ছেলেটা যখন সেন্স ফেরে, তখন ওর সাথে কী ঘটেছে না ঘটেছে ও কিছু বুঝতে পারছে না, কে কার খাবার খাইয়ে কী হয়েছে। তো তখন তান্ত্রিক বললো ঠিক আছে, আমি বলে দেবো কী হয়েছে না হয়েছে, তার আগে তোর বৌমাকে ছাড়াই। তো প্রথম বৌমা বাস্ট করলো তিনি তান্ত্রিক বাড়িতে ঢুকলো। যখন তান্ত্রিকটা ঘরে ঢুকেছে, ঢুকে দুপা গেছে, সঙ্গে সঙ্গে বৌমা ছুটে এসে তার এরকম গলাটাকে টিপে ধরেছে। তান্ত্রিকের টিপে ধরেছে, তো তার মানে টিপে জাস্ট ধরেছে, বা তান্ত্রিক তো ওর তো প্রোটেকশন থেকে তো ছিটকে গেছে। তোর বলছে কি, আমাকে মারবি, আয় মার, কত ক্ষমতা আছে দেখি, তোর কত ক্ষমতা, আমাকে দেখা, মার আমাকে। সে এগোতে পারছে না, তুই তো প্রোটেকশন পরে আছিস, খুলে দেখ কী করি তোর, এরকম কথা। বলে তাহলে তুইও শরীর থেকে বেরিয়ে আয়, আমি দেখ তোর কী করি, তুইও তো প্রোটেকশন নিয়ে আছিস। তো এরকম তান্ত্রিক বলে ঠিক আছে, তোর আর কটা দিনে থাকার আছে থেকে নে, আমি তারপর দেখছি। 2 দিন পরেই মনে হয় তোমার ওই অমাবস্যা পূর্ণিমা যেটা ছিল, যেখানে তোমার যজ্ঞ করার কথা হয়। তো যজ্ঞের কথা বলে উনি চলে যান, এবং বাড়ির সবাইকে একটা করে ওই কবচ টাইপের দিয়ে যায়, এবং বউটাকেও দিয়ে যায় যে তুমি ওটা পরে থাকো, তাহলে তোমার উপরে কিছু হবে না। তো কবচটা এরকম দেওয়ার পর ঠিক ছিল। এবার বউটা ওই যেহেতু একটুখানি রিল্যাক্স হয়েছে, সন্ধ্যের দিকে বাইরে কোথাও বেরিয়েছিল, এবং তার কবচটা কতটা খোঁচা লেগে খুলে যায়, রাস্তায় কতটা খোঁচা লেগে খুলে যায়, এবং সেটাতে বউটা আবার বাড়ি ফেরে না। সেটাতে বউটা আবার বাড়ি ফেরে না। আচ্ছা, পরদিন পুরোই যে জিনিসের খোঁজ কর, পুলিশ খোঁজ করেছে, কেউ কোথাও পায়নি। তো পরের দিন ওই তান্ত্রিক ওই বউটাকে নিয়ে বাড়ি আসে,
যে তোদেরকে বলেছিলাম এটা যেন না খুলেছে কেন? তোদের কোনটা খুলেছে? বলছে আমি যেটা দিয়েছিলাম খুলেছে কেন? তো বলছে ইচ্ছা করে হয়তো করেনি। ও মেয়েটাকে পাওয়া গেছিল যে শ্মশানে, যেখানে চিতা জ্বলে, চিতার ওপরে বসে বসে কিছু খুঁজছিল, সরিয়ে কিছু খুঁজছিল। এবং ওটার পরে তান্ত্রিক খুবই মানে সজাগ হয় এবং যজ্ঞ করার দিন দিয়ে যায়। এবার এই যে যজ্ঞ করার দিন দিয়ে গেল, মানে এদের উপর শুরু হলো অন্যরকম অত্যাচার। সারাদিন যেন কেউ কাঁদছে গোটা ঘর জুড়ে। হ্যাঁ, মানে সারাদিন গোটা ঘর জুড়ে কেউ কেঁদে বেড়াচ্ছে, রাত্রেবেলা, দিনের বেলা, যত যাই হোক সারাদিন কেঁদে বেড়াচ্ছে। এবং খুব এমন একটা বাজে পরিবেশ, গোটা ঘর জুড়ে বৃষ্টি গন্ধ ছাড়ছে, এই হচ্ছে, এগুলো সব ঘটছে। এবং তার মধ্যে তার ছেলে আস্তে আস্তে ওষুধটা বার করার পরে সুস্থ হয়েছে। তো তখন ওরা জানতে পারলো যে অ্যাকচুয়ালি নিচের তলায় যারা রয়েছে তারাই ওকে ওষুধটা করেছে, বা তারাই এই ঘটনাটা ঘটিয়েছে, ওদের উদ্দেশ্যে ঘটিয়েছে। এবং ওদের বাড়িতে পড়লাম প্রেত যাতায়াত করা খুব সহজ, যতই বন্ধন করানো থাক, যত যাই করা থাক। হ্যাঁ, তো যখন এরকম ঘটনা যখন ঘটছে, তো এবার যজ্ঞের এরকম দিন ঠিক হয়েছে, সব কিছু হয়ে গেছে, বাট তার মাঝে সব ওই শুয়ে আছে, মানে কোনো কিছু যেন ধেয়ে এসে পড়ছে বাড়ির মধ্যে, কেউ ঢিল মারছে, পাটকেল মারছে, এরকম সব ব্যাপার। তো আফটার দ্যাট যজ্ঞের দিন ঠিক হলো। যজ্ঞর দিনে যিনি এসেছিলেন তিনি এলেন, মানে সেদিন আবার তার রূপ পুরো আলাদা, লাল, তার ইয়ে পরে বস্ত্র পরিধান করে তিনি এসেছেন। তিনি এসেছেন যজ্ঞ করতে, ভূত ছাড়াতে নয়। যজ্ঞ করলে বাস্তুর কল্যাণ হবে সেইটার জন্য। এবার সেই সময় হঠাৎ যখন যজ্ঞ চলছে, তখন ওই মেয়েটা চিৎকার করে ওঠে, মানে ছেলেটার বউটা চিৎকার করেছে, কেন করছিস আমার সাথে এরকম, কেন করছিস এই সেই এরকম, কেন আমাকে ছেড়ে দে এরকম সব ব্যাপার। তখন যজ্ঞ পুরো শেষ হয়, এবং যত যজ্ঞটা শেষ হতে থাকে ততই ওই মেয়েটা, মানে যে ব্রাহ্মণ ছিলেন তার পায়ের কাছে তত লুটিয়ে পড়ছে, যে লাইক আমাকে বাঁচাও এরকম একটা ব্যাপার। তো এই ঘটনাটা এবার এইরকম একটা জায়গায় চলে যায় যে কেউ না পাচ্ছে ঘিলতে, কেউ না পাচ্ছে ফেলতে। আচ্ছা, দুটো রকম একদম পুরো একদম বাজে সিচুয়েশনে চলে যায়। এবং ওই যখন যজ্ঞ শুরু হয় সেই সময় মেয়েটা মানে খুব, মানে কী বলবো, মানে ভীষণ রকম একটা বাজে ইয়ে করতে থাকে। হ্যাঁ, খুবভাবে একটা মানে হঠাৎই তার যখন বাড়ছে খুব ইয়ে করতে থাকে, দরপারে থাকে, বেরিয়ে আসে। তখন বলছে কী হয়েছিস, তুই ওকে তাড়িয়ে দিবি, আমায় কেউ তাড়াতে পারবে না, এই না সেই না। এবং মানে ওই পরিস্থিতিটা এমন তৈরি হয়, এবং ওই আওয়াজ, হ্যাঁ, অন্যভাবে মানে সে না, মানে ভয়, মানে কী বলবো, ভয় পাচ্ছে, এবং মানে খুব মানে গুঙিয়ে উঠছে আর কি। এবং তার মধ্যে দেখবার যে প্রকাশটা পাচ্ছে যজ্ঞের যখন আয়োজন হয়েছে সেই সময়, এবার সেটা খুব ডেমনিক একটা প্রকাশ আর কি। এবার পুরোহিত তাকে বলছে যে ছেড়ে যাওয়ার জন্য। অলরেডি যেরকম সব ক্রিয়াকলাপগুলো যা হয় সেগুলো আর ডিটেলস আমি কী বলবো, এগুলো তো অনেকেই জানে যারা দেখেছে, যজ্ঞের আগুন থেকে শুরু করে। এবং হঠাৎ মানে ওই এন্টিটি যেটা ছিল সেটাও খুব মানে স্ট্রং একটা এন্টিটি। মানে বাড়ির লোকেরা বলছে যে এরকম, তখন কিন্তু ভাড়াটিয়ারা ওই বাড়িতে উপস্থিত, তখন বাড়ির লোকেরা বলছে যে তখন হঠাৎই মানে চারিদিক থেকে কোথাও কিছু নিয়ে একটা ভীষণ ঝড় উঠছে, গোটা বাড়ির ওপরে সেই ঢিল ফিল পড়ছে, ইট পাটকেলের বৃষ্টি হচ্ছে যেন বাড়ির ওপরে, এবং চারিদিকে গোটা কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এবং যে এতক্ষণ ওখানে পায়ে এসে লুটিয়ে পড়ে কাঁদছিল, মানে তাকে দূরে যখন সরিয়ে দিয়েছে, এবার সে এবার আস্তে আস্তে যেন একটা কুটিল হাসি আসছে, মানে ওই তান্ত্রিকের সাথে যেন একটা কোনো খেলা খেলছে এরকম একটা বিষয়। এবার তখন তান্ত্রিকটাও খুব মানে স্ট্রং ছিল, খুব ভালো ছিল, এবং সে ক্রিয়াকলাপ করে, এবং আস্তে আস্তে ওই সমস্ত পরিবেশের যে দাবদাহ সেগুলো থামে। এবং তখন ওকে তখন প্রশ্ন করা হয় যে তুই কে, আলটিমেট তুই কোথা থেকে আসছিস, কে তোকে পাঠিয়েছে? তখনই ওরা বলে যে কেন, এই বাড়ির ভাড়াটিয়ারাই পাঠিয়েছে, আমাকে পাঠানো হয়েছে, আমাকে নিয়ে যেতে বলা হয়েছে, না নিয়ে তো আমি যাবো না। তুই যাবি না?
মানে তোকে তাহলে আমি বল, তাহলে তোকে আমি এখানেই বন্দি করে দেবো, তোকে মেরে ফেলবো, যেরকম তান্ত্রিকটা বলে। তো তখনও বলছে না যাবো না, আমি এখানে আনিয়ে যাবোই না। তারপরে বলছে চেয়েছিল তো তোদের ছেলেটাকেও বাড়ি থেকে তো তখন বার করে দেওয়া হয়েছিল, তোরা তো গিয়ে ওষুধ করে তুলে আনলি, তাহলে ও একদিন মরে যেত। হচ্ছে আমাদের এই আছে এই তোদের পরিবারকে পুরো শেষ করে দেওয়ার। মানে অ্যাকচুয়ালি ভাড়াটিয়ারার যেটা মানে যে মেয়ে ছিল সে করেছিল এই কাজটা, তার অ্যাকচুয়ালি ওই ছেলেটির প্রতি একটা অনুভূতি কাজ করত, এবং সে যেহেতু ওকে পায়নি সেহেতু ওদের সংসার এবং গোটা পরিবারটাকে ছাড়খাড় করে দিতে চেয়েছিল। এবং তার পরিবারের আরও একটা উদ্দেশ্য ছিল, যদি ওরা মারা যায় তাহলে গোটা বাড়িটা ওরা পেয়ে যাবে, মালিকানা। দুটো উদ্দেশ্য। হ্যাঁ, তো ওরা হাতে নাতে ধরা পড়ে এবং হাত পায়ে এসে ধরে, বাট কোনো ক্ষমা হয় না, যেহেতু গ্রাম এটা, গ্রামের সব লোকেরা মিলে মার ধর করে পুরো গ্রাম থেকে লাত মেরে বার করে দেয়, যেগুলো আগেকার দিনে গ্রাম থেকে বহিষ্কার করা হতো, ওরকম লাত মারা হয়। তাই এই ঘটনাগুলো যারা করে তারা অত্যন্ত পাশবিক মনস্ক মানুষ, মানে তাদের মধ্যে পশুত্বটাই রয়েছে, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকলে কেউ কখনো এত বড় ক্ষতি করতে পারবে না। এবং এখানে ধর এই যজ্ঞ করে তার পজিশন ছাড়ানো হয়, সে আবার নর্মাল হয়ে যায়, তারা একসঙ্গে থাকতে আবার শুরু করে, কিন্তু খুব দুঃখজনকভাবে তাদের সম্পর্ক আর টেকে না, মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর টেকে না। এটা খুব বাজে একটা ব্যাপার, যে হয় আমরা দেখি সব জায়গায় গিয়ে এই যজ্ঞ করে সব কিছু ঠিক হয়ে যায়, আবার সংসার হয়, বাট ওদের সংসারের টেকে না। এবং ওর স্ত্রীও মানে মেন্টালি কেমন একটা ডিসব্যালেন্স টাইপের হয়ে যায়। মানে আলটিমেটলি কি যে প্রেতটা চালন করা হয়েছিল সেটা কি ছেড়ে গিয়েছিল? প্রেত তো সেই রাতেই চলে গিয়েছিল, আচ্ছা, কিন্তু কোথাও গিয়ে কিছু হয়তো এফেক্ট থেকে গিয়েছিল, হতেও পারে কোনো সাইকোলজিক্যাল এফেক্ট থেকে গিয়েছিল। কারণ এগুলো তো সবার আগে আমাদের ব্রেনে এফেক্ট করে, ব্রেন চিন্তাভাবনাকে এফেক্ট করে। এবার থেকে ভুল বকতো, ঘর হলো না, ছেলেটা আজও অবিবাহিত সেই। আচ্ছা, তারপর আর বিয়ে করে না, ওর যা ওপর দিয়ে যা গেছে, এবং আমরা জানি তো বিষয়টা, তো তারপর থেকে আর সে কোনো বিয়ে থা কিছু করেনি। এবং বউটাও শুনেছি এখন মানে কি তার মেন্টাল অবস্থা নাকি প্রচণ্ড খারাপ, মানে পাগল গোছেরই হয়ে গেছে। ভাড়াটিয়াদের খবর পাওয়া যায় না, ভাড়াটিয়ারা আর ওখানে থাকে না। এবার এরকম দিনের পর দিন মানে সব থেকে আমার এই ঘটনাটা যখন শুনেছিলাম, বা বেশ কিছু জিনিস আমি চাক্ষুষও করেছি, তো যখন শোনা ঘটনা, যখন আমার ওইটা থেকে লেগেছিলো যে সে রাতেই যদি কেউ বুঝতে পারতো, যখন যে রাতে প্রেতটা চালনা করা হয়েছিল, যে রাতে বউটাকে ইঙ্গিত দেওয়া হয়েছিল বেসিক্যালি প্রথম যখন নিজেকেই দেখতে পেল, এটা কিন্তু খুব রেয়ার ঘটনা, মানে এটা আমি শুনিনি কোনোদিন, যে নিজেকে দেখতে পাচ্ছেন আমি কোনোদিনই কখনো শুনিনি। মুভি টুভিতে হয় ঠিক আছে, বাট এই ঘটনাটা আমি শুনিনি যে নিজের প্রতিক্রিয়াকে দেখতে পাচ্ছে। সেইটা খুব ডিফিকাল্ট একটা মোমেন্ট ছিল। এবং ওই মরা যে পায়রাগুলো নিয়ে কাউকে ওরা মানে পুরো বাড়িটাকে পুরো ডেমনিক বানিয়ে ফেলতে চেয়েছিল, মানে একাধিক প্রেতাত্মা ডাকতে শুরু করেছিল আর কি। এবং বাট পরবর্তীকালে গৃহবন্ধন টন্ধন সবই করা হয়, কিন্তু তাও ওই বাড়ির মধ্যে যেন কোথাও কিছু একটা কি যেন থেকে গেছে, আষ্টে গন্ধ ছাড়ে, যেন মনে হয় কোনো একটা অবয়ব সরে গেল, এ ধরনের ঘটনা ঘটে। তারপরে তারা আস্তে আস্তে বাড়িটা বিক্রি করে দেয়। এখন বিক্রি করে দিয়ে মানে বাড়িটার বাড়ি নেই, পুরো ভেঙে পুরো আবার নতুন করে ওখানে নতুন বিল্ডিং তৈরি হয়ে গেছে, এবং তারাও ওখান থেকে চলে যায়। এবং তাদের সাথে কি তোমার এখনো কানেকশন? হ্যাঁ, আমার যোগাযোগ রয়েছে, আমার সাথে কথাবার্তাও আছে, আমি চিনি তাদেরকে পার্সোনালি। বাট যেহেতু নাম বলতে নেই সব জায়গায়, কারণ এটা একটা প্রাইভেসির ব্যাপার, কি ঘটেছে না ঘটেছে সেটা একটা প্রাইভেসির ব্যাপার, তো সেখানে নাম বলার প্রয়োজন আমি বোধ করিনি ওই জন্য। কারণ দেখ, আগের ঘটনার ক্ষেত্রে বা যে কোনো অন্যান্য ঘটনাগুলো যখন আমরা বলি কোথাও গিয়ে, সেখানে নাম বলতে পারা যায়, বাট এই ধরনের প্রাইভেট জিনিসের ক্ষেত্রে নাম বলাটা খুব একটা সবিচিন দেখায় না বা শোভন দেখায় না, কারণ তাদেরও তো একটা জীবনযাত্রা রয়েছে। ছেলেটা এখন নর্মাল চাকরি বাকরি করে, সবই ঠিক আছে, বাট কোথাও গিয়ে ওই হাতটা তারা এখনও ভুলতে পারিনি। মানে আমার সাথে তো কথা মাঝে মাঝে হয়, বাট আমি দেখেছি মানে ওই দাগ বা ওই ক্ষত ওটা রয়ে গেছে। যে অ্যাকচুয়ালি মানে দেখ, কোনো মানুষ যখন বিয়ে করে বা কাউকে যখন নিজের করে ভাবে, অগ্নি সাক্ষী রেখে 7 পাকে বন্ধনে বাঁধা পড়ে, তখন সেই মানুষটা তার সামগ্রিক তার অনুভূতি, তার দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু একটা মানুষের ওপরে এবং একে অপরের উপরে বর্তায়। যখন সম্পর্কটা সেই বৈবাহিক সম্পর্কটা যখন ছিন্ন হয়, তখন সত্যিই আমার মনে হয় যে
ওর থেকে হয়তো বড় কষ্ট কিছু হয় না। কারণ আমি দেখেছি ডিভোর্সের ক্ষেত্রে, মানে ডিভোর্স করতে গিয়ে মানে ধর মুখ দেখা দেখি পর্যন্ত নেই, ডিভোর্সের যখন একটা ফাইনাল সাইন করতে হয়, পুরোপুরি যখন ডিভোর্স ফাইল হওয়ার পর একটা রিকনসিলিয়েশন হবে, রিকনসিলিয়েশনের পরে একটা ফাইনাল একটা ডেট পড়বে, হয়ে গেল যখন একটা লাস্ট একটা সই করতে হয়, দুজনকে একই জায়গায় গিয়ে কোর্ট অফিসের কাছে একটা সই করতে হয়। ওই সইটা করতে গিয়ে দেখেছি দুজনে মানে কোথাও গিয়ে কেঁদে ফেলে, ইমোশনাল হয়ে যায়। ওই সময়টা আমি দেখেছি। অ্যাকচুয়ালি বিবাহ বিচ্ছেদ, এই সমস্ত ভূত প্রেত, উচ্চাটন, তন্ত্র মন্ত্র, এগুলো তো একটা দিক, এগুলো তো একটা ভয় মানুষের, এগুলো থেকেই যাবে। কারণ যারা মানুষের ক্ষতি করতে চায় তারা নিজেকে মেরে হলেও মানুষের ক্ষতি করবে। হ্যাঁ, কারণ আমাদের এই সমাজে এখনকার দিনে আমার মনে হয় মানবিকতার অন্ধকার যুগ চলছে, যেখানে তুই দেখ একটা মানুষ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে আর একটা মানুষ যাওয়ার আগে ভাববে যে পুলিশে ধরবে না, তো শুধু ঝাঁপিয়ে পড়ে না। আগেকার দিনে কিন্তু এগুলো ছিল না। আগের দিনে যা হবে দেখা যাবে, বাঁচাও ওকে আগে। তো যেখানে মানুষের মধ্যে নিজের পাশের জন মারা গেলেও তার প্রাণ বাঁচানো নিয়ে নিজের মধ্যে সংশয়তা থাকে, সেই সমাজে এই রকমের কালা জাদু বা এই রকমের উচ্চাটন, বশীকরণ, তন্ত্র মারণ, এগুলো তো থাকবেই, এগুলোর দবদবানি থাকবেই। এটা মেনে নিতে হবে আমাদেরকে। আর এই পুরোটাই আসে কিন্তু একটা জায়গা থেকে, সেটা হচ্ছে হিংসা। হ্যাঁ, হিংসা, লোভ। অবশ্যই লোভ। আমি দেখেছি, মানে আমারই এক তান্ত্রিক বন্ধু রয়েছে, আমি দেখেছি তার কাছে কল আসে, আমার থেকে ও প্রমোশনটা আগে পেয়েছে, ওকে না সরিয়ে দিতে হবে অফিসে। আচ্ছা, এরকম আরও কত ডেঞ্জারাস জিনিস আমি কল শুনি। এটা করে দিতে মানে মানুষ বলছে এটা কোনো, মানে আমরা যেমন অ্যাডভোকেট, আমাদের কাছে ক্লায়েন্ট এসে বলে দাদা এই মামলাটা করে দিন, ঠিক সেরকম তান্ত্রিকের কাছে যারা তান্ত্রিক তারা তো আরও বেটার জানবে। আমি তো জাস্ট বলছি, হয়তো কোনো তান্ত্রিক মহাশয় যদি ভিডিওটা দেখেন তারা জানবেন যে মানুষ কত আবদার করে। না, সে তো আমরা তান্ত্রিকের পডকাস্ট প্রচুর করি, মেরে শুকিয়ে দিতে হবে, হ্যাঁ বান মেরে দাও। তো এগুলো তো খারাপ কাজই আলটিমেটলি। যে করে তার উপরে কী এফেক্ট পড়ে হয়তো আমার জানা নেই, বাট আমার বন্ধুটা বলে যে ভাই এর তো কিছু না কিছু এফেক্ট তো আছেই, আমি জানি কি আছে। তো যারা করে তারাই জানে কি আছে, কর্ম করছে সেই কর্মের ফলটা তো তাকে পেতেই হবে, সেখানে না ঢোকাই ভালো। আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো সুপারন্যাচুরাল পাওয়ার নেই, বাট হ্যাপি উইথ দ্যাট। আমাদের সুপারন্যাচুরাল পাওয়ার হচ্ছে এইটা। হ্যাঁ, এটা আমাদের সামনে, আমাদের মাইক, আমাদের চ্যানেল, এটাই আমাদের সুপারন্যাচুরাল পাওয়ার। আমাদের অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের সবথেকে বড় সুপারন্যাচুরাল পাওয়ার মানুষের ভালোবাসা। মানুষ যে ভালোবাসাটা আমাদেরকে দেয়, বা এই ঘটনা শোনার জন্য বসে থাকে, পডকাস্ট দেখার জন্য বসে থাকে, সেটাকে শেয়ার করে বিভিন্ন প্ল্যাটফর্মে, এই ভালোবাসাটা কজন পায়? এটাই থেকে যাবে আলটিমেটলি। ওই একটা ওই ডায়লগ ছিল না, পৃথিবীতে কিছু থাকুক না থাকুক কাজ থেকে যাবে দুঃখা, সেই ব্যাপারটাই। কাজ আমরা করে যাই, কাজটা শেষ কথা বলবো। আর তারপরে তো এইসব তন্ত্রমন্ত্র আমাদেরই তো মানে বিষয় হয়ে গেছে, আমাদের জনারের জিনিস। তো আমি যারা ভিডিওটা দেখবো সবাইকে একটা কথাই বলবো যে এই ঘটনাটা যেমন ভয়ের, ঠিক যতটা হারিম করা ভয়ের, যতটা ক্রিপি, ঠিক ততটা কিন্তু শিক্ষণীয়। যারা দেখছেন তাদেরকে মেসেজটাই দেবো যে পৃথিবীতে হয়তো আপনি অনেক কিছু পাবেন না, হয়তো অনেক কিছুই আপনাকে ছেড়ে চলে যাবে, হয়তো অনেক কিছুই আপনার থাকবে না, কিন্তু সেই জিনিসগুলোকে পাওয়ার জন্যে জোর খাটিয়ে কোনো কিছু করাটা আমার মনে হয় না যে উচিত। ওই একটা গানের লাইন ছিল, যা গেছে তা যাক। আমার মনে হয় লেট ইট বি, যা হচ্ছে হোক। তোমার প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে মানে তোমাকে বশীকরণ করে ফিরিয়ে আনতে হবে। তোমাকে কেউ এইটা করেছে মানে তোমাকে তাকে উচ্চারণ করে সেখান থেকে উচ্ছেদ করে দিতে হবে। তোমার কেউ কোনো ক্ষতি করেছে মানে তোমাকে বান মেরে শুয়ে দিতে হবে। এটা মনে হয় সলিউশন নয়। তাই আমাদের সবার আগে মানুষকে এই ত্যাগগুলো করতে হবে। এই ত্যাগটা আলটিমেটলি পাওয়ার যে খিদে তার ত্যাগ। এটা যেদিন মানুষ করে ফেলতে পারবে তখন দেখবি এই ধরনের যে ঘটনা, এই যে ঘটনাটা আমার এতটা খারাপ লাগার একটা ঘটনা, দেখ আমরা ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু যখন আলটিমেটলি বিচ্ছেদটাই হয়ে গেল সেদিন সবথেকে খারাপ লেগেছিল। কারণ ন্যাচারালি আমরা দেখি যে সবসময় একটা মিল হয়ে যায়, হ্যাপি এন্ডিং হয়, কিন্তু এক্ষেত্রে হয়নি। আর এটা তাদের নসিব হয়তো ছিল না, তাদের হয়তো যোগ ছিলই, ঈশ্বরই হয়তো তাদের ডিভোর্সটা করিয়েছে। শয়তান এখানে বলে লাভ নেই, ঈশ্বরই তাদের হয়তো ডিভোর্সটা হোক চায়, কারণ ওনার ইচ্ছা ছাড়া তো পৃথিবীতে আর কিছুই হয় না।
সেটাই আর কি। আমি মনে করি যে এই জিনিসটা মানে এইসবের ঊর্ধ্বে গিয়ে আমি মনে করি সবসময় যে ভাগ্যের একটা বিশাল বড় ফ্যাক্টর আছে লাইফে। দুটো জিনিস আমি বেশি বিশ্বাস করি, এক তো ভাগ্য, এক তো নজর। ওকে, মানে নেগেটিভ সাইডে নজর বলছি, পজিটিভ সাইডে ভাগ্য। আমার যদি ভাগ্যে থাকে কোনো জিনিস পাওয়ার, আমি পাবোই, মানে যে করেই হোক সঠিক সময়, সঠিক সময় আসবে। আজকে আমরা 2015 থেকে ইউটিউব করছি, কমেডি করেছি, শর্ট ফিল্ম করেছি, এই করেছি ওই করেছি, কিচ্ছু ক্লিক হয়নি। আলটিমেটলি কি ক্লিক হলো? পডকাস্ট। তাহলে কিন্তু হলো। এটা আবার দেখ, এখানে এই ক্ষেত্রে আবার ভাগ্যর থেকে বড় কথা হচ্ছে লেগে থাকা। আমার বাবা আমাকে ছোটবেলায় বলতো, দেখ আমি ছোট থেকেই পড়াশোনা করলেও আমি সবসময় অন্যরকম চিন্তা ভাবনা করতাম, গান বাজনা করবো, লেখালেখি করবো, গল্প পাঠ করবো, এগুলো ছোটো থেকেই ভাবতাম। তো বাবা বলতো, বাবু তুমি যাই করো, ভালোবেসে একদিন একটা পুকুর কাটতে কাটতেও সেই পুকুরটা একদিন বড় একটা পুকুর হয়, সেখান থেকে একটা দিঘি হয়ে যায়। তুমি যদি পুকুর কাটতেই থাকো, দেখবে তুমি কখন মহাসমুদ্র করে ফেরত তুমি বুঝতেও পারবে না। এবং এই কথাটা মহাসমুদ্র না হলেও কথাটা খুব ট্রু ফ্যাক্ট, যে হ্যাঁ মানে স্বপ্নটা ছোট যখন দেখে, সেই স্বপ্নের পিছনে যে পরিশ্রমটা লাগাতার যদি করে দেওয়া যায় না, একদিন সেটা সফল হবেই। এক্স্যাক্টলি, মানে আজকে যেটা বলছিলাম যে আমরা 2015 শর্ট ফিল্ম করি মোবাইল দিয়ে, মানে খুবই জঘন্য হয়েছে, সেটা আলাদা ব্যাপার। বাট ওই দিন করেছিলাম বলেই আজকে কিন্তু এত কিছু আমাদের এই সেটআপ, এই ক্যামেরা, এই আইডিয়া, ওই এক্সপেরিয়েন্স না থাকলে কিন্তু এই দিনটা এটা হতো না। হ্যাঁ, মানে আমরাও যখন রেকর্ড শুরু করি, তখন বাড়িতে একটা BM-800 মাইক্রোফোন ছিল রক্তিমের বাড়িতে। তখন আমরা গোল করে সবাই যেতাম, গিয়ে সেখানে সবাই রেকর্ড করতাম, এক করে গিয়ে করতাম। এখন মাইক্রোফোন আছে, ওর বাড়িতে আছে, আমার বাড়িতে আছে। এখন তো একটা সময়, সামর্থ্যটা একটা সময়ের পর, সেটা একটা হিউজ টাইমের পর। তবে সেই দিনগুলো যদি না থাকতো, এই সাইকেলে করে রেকর্ড করতে যাওয়া, রেকর্ডিং হবে, তার যে স্ট্রাগল, সেই দিনগুলো যদি না কাটাতাম, আজকের দিনে দাঁড়িয়ে কেউ আমাকে টিম হরোস্কোপের মেম্বার বললে আমার, বা হরোস্কোপ টিম থেকে ইভান সরকার আছে, বাট হরোস্কোপের ইভান সরকার বললে আমার সেই মজাটা কিন্তু আসতো না, যদি না সেই স্ট্রাগলগুলো করতাম। যে স্ট্রাগল পিরিয়ডগুলো দেখেছি বলেই আজকে সেই নামটার প্রতি, সেই প্রতিষ্ঠানটার প্রতি আমার মমত্ব। এই যেমন তোর UTS-এর ক্ষেত্রে যেটা তুই সেই স্ট্রাগলটা দেখেছিস বলেই তোর কিন্তু এই মমত্বটা রয়ে যাবে, সেই ভালোবাসাটা ওই প্রতিষ্ঠানের প্রতি রয়ে যাবে। ঠিক সেরকমই, মানে খারাপ সময় দেখো ভাই, যত খারাপ সময় দেখবে তোমার তত ভালো সময়। এক্স্যাক্টলি, মানে আমরা দুজনই প্রথম থেকে করি, তো মানে প্রচুর দেখেছি, প্রচুর টোন খেয়েছি, মানে আর সেগুলো আর স্বাভাবিক, সেটা সবাই খায়, লোক গায়েঙ্গে লোক খায়। এক্স্যাক্টলি, সেটাই। যাই হোক, আপনাদের কেমন লাগলো আজকের ঘটনা সেটা জানাতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানান। আর আবার ইভান আসছে, ওই এপিসোডটা আমরা আগে শুট করেছি, ওটা শেষে বুঝতে পারবেন কেন বলছি, তো ওটাও আসবে। না, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি চাইবো খুব বড় হোক এই পরিবারটা। হ্যাঁ, মানে আমি আগের পডকাস্টও পরের পডকাস্টও বলেছি, আগে শুরু হয়েছে না, খুব করে চাই মানে আবার যখন বড় হয়ে যাবে, আমরা তো এখান থেকে শুরু থেকে আছি এই চ্যানেলে, আমরা শুরু থেকে সদস্য হয়ে গেলাম, এখন আমরা আসতেই থাকবো এরকম একটা ব্যাপার। আর আপনারাও আসতে পারেন এই চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনার সাথে হওয়া বা শোনা কোনো ঘটনা আমাদের অডিও রেকর্ড করে পুরোটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। সিলেক্ট হলে আপনিও বসতে পারবেন এই চেয়ারে আর শোনাতে পারবেন যতটা বলবো দর্শক, নিজের ঘটনা, একদম নিজের ঘটনা। আবার দেখা হচ্ছে, ভালো থেকো। আজকে খুব সুন্দর গান শুনেছো তুমি একটা, অসাধারণ, যে গানের জন্য অসাধারণ, মানে আমি বুঝতেই পারিনি আমি এসেছি এই স্টুডিওটাতে, একটা এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, মানে এত সুন্দর এন্টারটেইন আমার জন্য সাধ্যদিন বন্দোবস্ত করে রেখেছে। জাস্ট কান্ট ইমাজিন, মানে আমি সুর সম্রাজ্ঞীর কাছে শুনে নিয়েছি, মানে লাইক ব্যাপারটা ঠিক এরকম ছিল। হ্যাঁ, লাইক আপনারা যারা দেখছেন এক্স্যাক্টলি এটাই, আমরা সেটাকে সহ্য করেছি আধ ঘন্টা এই রেকর্ডিংটা বন্ধ রেখে। চলো আবার দেখা হবে, টাটা। আসবো সামনের সপ্তাহে। ধন্যবাদ।